এই সবাই শুনুন, বিগত 20 বছরে এত বড় মাছ কেউ ধরেছে কিনা আমার জানা নেই, তাই মাছটাকে এখন নিলাম করা হবে। 20,000 টাকা। 20,000 টাকা এক, 20,000 টাকা দুই, 25,000 টাকা। 25,000 টাকা এক, 25,000 টাকা দুই, 30,000 টাকা, 30,000 টাকা এক, 40,000, 50,000, 60,000। 1,00,000 টাকা। 20,000 টাকা থেকে মাছের দাম একেবারে 1,00,000 টাকা ওঠা দেখে সেখানে উপস্থিত সবাই হতভাগ হয়ে যায়। আমি থাকতে এত বড় মাছ অন্য কেউ কিনে নেবে, তা কি হতে পারে? এই নাও, মাছটা উঠিয়ে আমার বাড়িতে দিয়ে এসো। এসে গেছে সময়, মরবি, সবাই মরবি, কেউ বাঁচবি না। আমি নিষেধ করেছিলাম, তোরা শুনিসনি, এবার তোরা টের পাবি। বাহ, আজ যা দান কষেছি, একদম লালে লাল। আর নদীতে মাছ ধরতে যাওয়া লাগবে না আমাদের। মাছটা যদি কেটে বাজারে বিক্রি করতাম, তাহলে কিন্তু এত টাকা কোনোদিন পেতাম না। মাছটাকে নিলাম করার বুদ্ধিটা কিন্তু আমারই ছিল, যার কারণে এত টাকা পেলাম। হ্যাঁ, আজ অনেক দিন পরে একটা ভালো বুদ্ধি দিয়েছিস, আর সেটা কাজে লেগে গেল। হ্যাঁ ভাই, আজ রাতে আমার বাড়িতে আসিস, আমি রান্না করছি, জমিয়ে খাবো দুই বন্ধু মিলে। আচ্ছা দা, আমি বউকে বুঝিয়ে আসবো। এই তো একটা জ্বালা বিবাহিত মানুষের, এই জন্যই তো আমি বিয়ে করিনি। আচ্ছা, তাড়াতাড়ি চলে যাই বাড়িতে, রান্না চাপাই। আচ্ছা, যা। গোপাল আর নিতাইয়ের দিন খুব ভালোই কাটছিল। হঠাৎ তাদের সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যেতে শুরু করে। নিতাইয়ের 7-8 বছরের ছোট্ট ছেলে জয়ের প্রচন্ড জ্বর আসে। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়ে কিছুতেই তার ছেলের জ্বর কমছিল না। এদিকে তার ছেলের পিছনে খরচ করতে করতে তাদের সব টাকাও শেষ হয়ে যায়। নিতাই আর কোনো উপায় না পেয়ে চলে আসে গোপালের কাছে। গোপাল, এই গোপাল, বাড়িতে আছিস ভাই? কোথায় রে, ঘুমাচ্ছিস নাকি? নিতাই ঘরের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে গোপালকে ডাকাডাকি করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে নিতাই ঘরের ভেতরে চলে আসে। সে সারা ঘর খুঁজেও গোপালকে কোথাও না পেয়ে সেখান থেকে চলে যায়। নিতাই গোপালকে সব জায়গায় খুঁজলেও সে একটা বারের জন্যেও ওপরে তাকায় না। গোপাল ডাবে পা বাঁধিয়ে মাথা নিচে দিয়ে উল্টো করে ঝুলে একটা তাজা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। তার চোখ দুটো লাল হয়েছিল। গোপালের ঘরের দরজা দিয়ে যতক্ষণ নিতাইকে দেখা যাচ্ছিল, ততক্ষণ গোপাল নিতাইয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিতাই চোখের আড়াল হতেই গোপাল নিচে নেমে আসে। এই বিপদের সময় গোপালকে কোথাও পাচ্ছি না। একা একা নদীতে গিয়ে কি মাছ পাবো নাকি? না না, আমাকে যে মাছ ধরতেই হবে। মাছ না ধরলে যে ছেলের চিকিৎসা করতে পারবো না। নিতাই হাঁটতে হাঁটতে নদীর ধারে নৌকার কাছে আসতেই সে দেখে নৌকার ওপরে গোপাল বসে আছে। কি রে গোপাল, তুই এখানে কি করিস? তুই যে কাজে এসেছিস, আমিও সেই কাজেই এসেছি। যাবে নাকি? চল যাই, আবার সেই লোনা পানির কালো মাছ ধরে নিয়ে আসি। তোর তো অনেক টাকার দরকার। তুই কি করে জানলি আমার টাকার দরকার? তুই তো আমার ছেলেকে দেখতেও আসলি না। এখানে দাঁড়িয়ে বক বক করবি নাকি মাছ ধরতেও যাবে? নিতাই আর বেশি কিছু না ভেবে মাথায় টর্চ লাইটটা বেঁধে থুরকুস হাতে করে নৌকার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর গোপাল সেই লোনা পানির দিকে যেতে শুরু করে। যাওয়ার পথে নিতাই একটা ছোট্ট মাছ দেখতে পেয়ে মাছটা মেরে নৌকায় রাখে। আর গোপাল সেই মাছটা কামড়ে কামড়ে খেতে থাকে। নিতাই কিছু একটা আন্দাজ করতেই সে পেছনে তাকিয়ে দেখে গোপালের চোখ লাল হয়ে আছে, আর সে তাজা মাছ চিবিয়ে খাচ্ছে। কি গোপাল, কি হয়েছে তোর? তুই এটা কি করছিস? সাথে সাথে গোপাল অজ্ঞান হয়ে যায়, আর পানির মধ্যে থেকে কয়েকটা বিভৎস অবায়ক ওপরে উঠে আসে।
আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। হঠাৎ চারপাশে প্রবল হাওয়া বইতে শুরু করে। আকাশ কালো মেঘে ছেয়ে যায়, চারপাশটা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। আর সেই অন্ধকারের মধ্যে থেকে গোপাল আর নিতাইয়ের আর্তনাদ ভেসে আসে। তারা এমনভাবে চিৎকার করছিল, শুনে মনে হয় যেন কেউ তাদের ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা নদীর ঘাটে গোপাল আর নিতাইয়ের লাশ উদ্ধার করে। আকস্মিকভাবে সেই রাতেই নিতাইয়ের ছেলে জয় আর তার বউ মিনতি মারা যায়। এলাকার লোকজন লাশগুলোকে দফন করা শেষ করে। সন্ধেবেলা গ্রামের মাঝে একটা বড় বটগাছের নিচে আলোচনা সভার আয়োজন করে। সে আলোচনা সভায় গ্রামের সকল জেলে ও গ্রামের জমিদার নগেন্দ্র নারায়ণ রায় উপস্থিত হয়। 12 জন, 12 জন, আরো মরবে, আরো মরবে, আরো। না না না, এই ঘটনা কিছুতেই আমার বোধগম্য হচ্ছে না। এই নিয়ে 10 থেকে 12 জন মানুষ এভাবে প্রাণ হারালো, কি করে হচ্ছে এসব? জমিদার বাবু, আমার মনে হয় ওই লোনা পানির বড় কালো মাছে কোনো সমস্যা আছে। যে 12 জন লোক মারা গেছে তাদের মৃত্যুর আগে তাদের পরিবারের কেউ না কেউ ওই বড় কালো মাছটা নদী থেকে ধরে এনেছিল। এই ব্যাপারে তারানাথ তান্ত্রিকের ভালো জ্ঞান আছে। কেউ গিয়ে তারানাথ তান্ত্রিককে ডেকে নিয়ে এসো। আমাকে ডাকতে হবে না, আমি নিজেই চলে এসেছি। যেখানে আমার প্রয়োজন পড়ে সেখানে আমি নিজেই উপস্থিত হয়ে যাই। আমাদের রক্ষা করুন বাবা, আমাদের রক্ষা করুন। এই ঘোর অন্ধকার থেকে আমাদের মুক্তি দিন। সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি 3 দিন 3 রাত তপস্যা করে এই সমস্যার হাল বের করেছি। কি এর সমাধান বাবা? তোরা কখনো ভেবে দেখেছিস শ্মশান ঘাটের সামনে 2-3 কিলোমিটারের মধ্যে কেন নোনা পানি পাওয়া যায়? ওখানে অনেক বছর ধরে কিছু শক্তিশালী মেছো জিনেরা বাস করে আসছে, আর ওই নোনা পানি ওরাই বানিয়েছে। যে কারণে ওই নোনা পানিতে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। যে ওখানে গিয়ে ওদের ওই মাছ ধরে আনে, ওরা তাকে সহ তার পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। এর থেকে বাঁচার কি উপায় আছে বাবা, বলুন আমাদের। ওদের ওখান থেকে কোনোভাবে তাড়ানো সম্ভব নয়? ওরা এতই শক্তিশালী হয় যে ওদের একজনের সাথে পেরে ওঠাই কষ্ট। কিন্তু ওখানে তো শত শত মেছো জিন বাস করে, কোনোভাবে ওদেরকে ওখান থেকে তাড়ানো সম্ভব নয়। তাহলে ওদের হাত থেকে বাঁচার কি উপায় আছে বাবা? ওরা কারণ ছাড়া কারোর কোনো ক্ষতি করে না, তাই ওদের থেকে তোরা দূরে থাক, ভালো থাকবি।